আজ থেকে করোনা টিকা পাচ্ছে স্কুল শিক্ষার্থীরা। ধাপে ধাপে রাজধানীর ৮টি কেন্দ্রে শুরু হবে কর্মসূচি। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে তহবিলের অর্থ ছাড় সহ 4 প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী গ্লাসগোতে ভাষণ রাতে। বর্তমান হারে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অর্ধেক, বিশেষজ্ঞদের শঙ্কা। কিছু এমপি মন্ত্রীর উস্কানির কারণে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বাড়ছে, মত আওয়ামী লীগ নেতাদের। এবং এনবিআর এর বিশেষ সেবা মাস শুরু আজ। ৩১ কর অঞ্চলে ৩০ নভেম্বর পর্যন্ত দেয়া যাবে আয়কর রিটার্ন। সকাল ৯টার বিরতিহীন সংবাদে স্বাগত। সাথে আছি শাফাবিল ফরিদ এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। সকাল ৯:৩০টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এরপর ধাপে ধাপে রাজধানীর ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আর ২১ জেলায় দেওয়া হবে ফাইজারের টিকা। ১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ স্কুল শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। টিকা পায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা। কারো কোনো শারীরিক জটিলতা না হওয়ায় শুরু হচ্ছে টিকার মূল কর্মসূচি। প্রথম দিনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৫,০০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। এরপর আরও ৮টি স্কুল কেন্দ্র চালু হবে। সেখানে দিনে ২০০ শিক্ষার্থী টিকা পাবে। আমাদের এই সমস্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সেখানে আমাদের ভলান্টিয়াররা যেমন কাজ করবে, শিক্ষকরা যেমন কাজ করবেন, তেমনি আমরা আশা করব যে অভিভাবকদেরও আমরা সব রকমের সহযোগিতা পাব, যেন এই টিকাদান কেন্দ্রগুলোতে অযথা কোনো ভিড় না হয়, কোনো সমস্যা না হয়। তিনি আরও জানান, স্কুলের সব শিক্ষার্থীকেই টিকার আওতায় আনা হবে, তবে সেটা নির্ভর করছে টিকা পাওয়ার উপর। জন্মসনদ দিয়ে স্কুলের মাধ্যমে নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। দেশের ২১টি জেলায় ইতোমধ্যেই এই ফাইজারের টিকা দেবার ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তর তারা করেছে। সেখানের মাধ্যমেও এরপরে দেওয়া হবে এবং ক্রমান্বয়ে এটি সারা দেশেই দেবার একটা ব্যবস্থা আমরা যত দ্রুত পারি সেটি চেষ্টা করব। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে ১.৫ কোটির মতো। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি তহবিল নিয়ে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজউইকে লেখা এক নিবন্ধে অর্থ ছাড়েও গুরুত্ব দিয়েছেন তিনি। জলবায়ু সম্মেলনে যোগ দিতে এখন তিনি রয়েছেন স্কটল্যান্ডে। রাতে শীর্ষ সম্মেলনের বক্তব্যে 4টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন শেখ হাসিনা। বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা, জলবায়ু তহবিলের অর্থ ছাড় সহ 4 প্রস্তাব নিয়ে গ্লাসগোর জলবায়ু সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী। রোববার সকালে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। মূল সম্মেলনে বক্তব্য রাখবেন সোমবার রাতে। দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। যোগ দেবেন উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক আলোচনা সভা ও কমনওয়েলথ সংবর্ধনা অনুষ্ঠানে। এ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সিবিএফ COP26 লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে। তো যৌথ বোথ COP26 এবং সিবিএফ এর যৌথ উদ্যোগে হবে। জলবায়ু প্রশ্নে মার্কিন সাময়িকী নিউজউইকে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী প্যাট্রিক ভার্কুইজেনের সঙ্গে যৌথভাবে একটি নিবন্ধও লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু তহবিলে $100 বিলিয়ন প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত অর্থ ছাড়ে জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী যে সিবিএফ এর চেয়ারপারসন হিসাবে এই ভালনারেবল কান্ট্রিগুলোর দায়িত্বে নিয়েই তাদের সমস্যা সহ বাংলাদেশের সমস্যা নিয়েই তুলে ধরবেন এবং আমাদের এই সমস্যা আমরা মোকাবেলা করতে সক্ষম হব এবং ঢাকা গ্লাসগো চুক্তি যেটা আমাদের হবে আর কি, আমরা আশাবাদী এইবার আমরা কিছু অর্জন করতে পারব।
স্কটল্যান্ড থেকে ৩রা নভেম্বর লন্ডন, ৯ নভেম্বর ফ্রান্সে যাবেন শেখ হাসিনা। লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, প্যারিসে ফরাসি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে হবে তার বৈঠক। ১৩ নভেম্বর রওনা হয়ে ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি লবণাক্ততার সমস্যা, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে দিন দিন তীব্র হচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা এভাবেই বাড়তে থাকলে দেশের ৫০% এলাকা ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা সিপিআরডির প্রধান নির্বাহীর। সাতক্ষীরার প্রতাপনগরে চোখে পড়বে ভাসমান এই মসজিদ। বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে গ্রামের সব মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ব্যবস্থা। বছরের পর বছর বন্যা, জলোচ্ছ্বাসে বিপন্ন উপকূলীয় এলাকার মানুষ। নদী ভাঙনের ঝুঁকিতে থাকারা জানেন না আগামীতে পরিবার পরিজন সহ কোথায় দাঁড়াবেন। আগে এখানে 2000 ঊর্ধ্বে মানুষ ছিলাম, এখন 350 থেকে 400 মানুষ আছি। এরপরে যে আমরা কোথায় যাব এবং ছেলেপিলে কোথায় যাবে আর আমাদের ভাগ্যে কি আছে কি না আছে আমরা কিছু বলতে পারি না। জলবায়ু পরিবর্তনের কড়া মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। দিন দিন তীব্র রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। উত্তরাঞ্চলে খরা আর দক্ষিণে বাড়ছে লবণাক্ততা। চাষ অযোগ্য হচ্ছে আবাদি জমি, ভিটেমাটি ছেড়ে শহরমুখী হচ্ছে মানুষ। আমরা চাষ করি, কৃষি মানুষ, কাজকাম করি, কোনো ধান চানও ভালো মতন ঠিক মতন হয় না। আর না হওয়ার কারণে আমাদের অভাব দেখা দিচ্ছে। দিন দিন মনে করেন প্রচুর ভাবে কষ্ট পাই। আজকে চাল নাই, আজকে মনে করো খাবার দেয়, আজ অক্তই বাদ। এইভাবে মনে করো আমাদের কষ্ট পরিশ্রমের কারণে আমরা ঢাকায় চলে আসি। বৈশ্বিক তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে দেশের ৫০% এলাকা ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ ডেভেলপমেন্ট সিপিআরডির প্রধান নির্বাহীর। আমরা যদি ধরে নেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পাশাপাশি বৈশ্বিক তাপমাত্রা এভাবেই বাড়তে থাকবে, তবে শুধু নিম্নাঞ্চল নয়, ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের অর্ধেক এলাকা। বিশেষ করে লবণাক্ততা এতটাই বেড়ে যাবে যে বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র হবে। সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে বাস্তুচ্যুত হবে প্রতি 7 জনে 1 জন। 2050 সাল নাগাদ বাস্তুচ্যুতের সংখ্যা দাঁড়াবে 1,30,00,000-এ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেবল আশ্বাস নয়, বৈশ্বিক উষ্ণায়ন কমাতে কার্যকর পদক্ষেপ নিতে আলোচনায় বসেছেন জলবায়ু সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতারা। সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বিশ্বকে বাঁচানোর শেষ প্রচেষ্টা এবারের জলবায়ু সম্মেলন COP26। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশের পাশাপাশি এ সম্মেলনে যোগ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। শুধু আশ্বাস নয়, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার লক্ষ্য অর্জন কঠিন হলেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। যে গতিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা বিশ্বের জন্য নিঃসন্দেহে বিপদ সংকেত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই সাথে এর ক্ষত পুষিয়ে উঠতেও দরকার সময়োপযোগী সিদ্ধান্ত। বিশ্বকে বাঁচাতে তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিকল্প নেই। এবারের সম্মেলন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের শেষ সুযোগ। এদিকে এবারের প্রচেষ্টা ব্যর্থ হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি 13 দিনের এই সম্মেলনে থাকছেন পরিবেশবাদীরাও। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করছেন গ্রেটা থানবার্গ সহ প্রায় 25,000 মানুষ। এর আগে 2015 সালে জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে একমত হয়েছিলেন বিশ্ব নেতারা। প্যারিস চুক্তির অঙ্গীকার অনুযায়ী 2050 সালের মধ্যে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে কার্বন নিঃসরণ। তবে তা বাস্তবায়নে নেওয়া হচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, আজ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। সকাল 9:30টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির আরও খবর জানাতে রাজধানী মতিঝিল আইডিয়াল স্কুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, দীপুমণি আসার যে কথা ছিল এখনো এসেছে কিনা, আর ওখানকার সার্বিক ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। মাত্রই শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই তিনি আজকের এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজকের করবেন উদ্বোধনী দিনে, এবং 25টি বুথ চালু থাকার কথা থাকলেও এখানে আজকে প্রথম দিনে 10টি বুথে টিকা দেওয়া হবে, বাকি বুথগুলো আগামীকাল থেকে চালু হবে। সেই সঙ্গে আগামীকাল থেকে আরো 60টি বুথ অর্থাৎ আগামীকাল থেকে চালু হবে। সেই সঙ্গে আগামীকাল থেকে আরো 60টি বুথ অর্থাৎ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ 8টি বুথে আগামীকাল থেকে টিকা দেওয়া হবে, এবং সেখানে 25টি করে বুথ থাকবে। আর প্রত্যেকটি কেন্দ্রে 200 জন করে টিকা দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমি যদি একটু বুথগুলোর নাম বলি আগামীকাল থেকে যেগুলো চালু হবে, সেগুলো হচ্ছে হাটকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কাকুলিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা সাউথ ব্রিজ স্কুল এবং স্কলাস্টিক স্কুল। তো এই স্কুলগুলোতে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে জানুয়ারির শুরু থেকে সরকার পরিকল্পনা করছে যে শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। এজন্য যতটুকু সম্ভব এই 2 মাসের মধ্যে শিক্ষার্থীদেরকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে, এবং এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া যায় কিনা সেটি নিয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়, আমাদেরকে জানিয়েছে। এবং তারা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু পরীক্ষার আর 1 মাসের মতো বাকি রয়েছে। তো এই পরীক্ষাটি শুরুর আগে যদি শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হয় তাহলে পরীক্ষার্থীরা আরও ঝুঁকিমুক্ত থাকবে। এমনিতেই পরীক্ষা যেভাবে পরিকল্পনা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকার সম্ভাবনা নেই, স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে। আর এই স্কুলের যে বুথগুলো স্থাপন করা হয়েছে সে বুথগুলো আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে। যদিও বা এখন শিক্ষার্থীদের উপস্থিতি একদমই কম, উদ্বোধনের পরে শিক্ষার্থীরা আসতে শুরু করবে। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটা আহ্বান জানানো হয়েছে, এই টিকা দেওয়া উপলক্ষে অভিভাবকরা যাতে স্কুলের বাইরে ভিড় না করে, এবং অভিভাবকদের একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবক আসার আহ্বান জানানো হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির বিষয়ে জানাতে রাজধানী মতিঝিল আইডিয়াল থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নূরে আলম। বিএনপি জামায়াত সহ আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীর উস্কানিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বাড়ছে বলে অভিযোগ কেন্দ্রীয় নেতাদের। বিদ্রোহীরা পরে দলের পদ এবং নৌকার প্রার্থী হতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও বিদ্রোহীদের মদদ দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন নেতারা। প্রথম ধাপের 2 পর্বে 304 ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পান নৌকার 247 প্রার্থী। বাকি 77 ইউপিতে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজয় হয়েছে আওয়ামী লীগের। দ্বিতীয় ধাপেও 848টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের 346 বিদ্রোহী প্রার্থী। পরে 250 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এখন মাঠে আছেন অন্তত 700 জন। তৃতীয় ধাপে 1007 ইউপির জন্য নৌকার প্রার্থী চূড়ান্ত হলেও বিদ্রোহীর সংখ্যা বিপুল। হয়তো কেউ মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন সব দল নির্বাচনে অংশ না নেয় বিদ্রোহী প্রার্থীর বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয়ভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে বোঝানো। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও আমাদের মনে হচ্ছে যে বিএনপি জামাতরাও বা দলের ভিতরে থেকে যারা দলের ক্ষতি করতে চায় তারাও ভিতরে ভিতরে এই ব্যাপারে কিছুটা উস্কানিও দেয়। আশা করতেছি ইলেকশন হওয়ার আগের দিন পর্যন্ত এটার সংখ্যা কিন্তু আরও কমে আসবে। সেক্ষেত্রে হয়তো এই মুহূর্তে যে বেশি সংখ্যা দেখা যাচ্ছে এটা হয়তো এতটা নাও থাকতে পারে। তবে হাল ছাড়ছে না কেন্দ্র। বিদ্রোহীদের বিরুদ্ধে দেয়া হচ্ছে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী হিসাবে কাজ করেছে তাদের কাউকে আমরা মনোনয়ন দেইনি এবং আগামীতে দেব না। তারা দলীয় কোনো গুরুত্বপূর্ণ পদবি বা কোনো ধরনের দলের স্বীকৃতি ভবিষ্যতে পাবে না, এটাই হলো বড়
শাস্তি। এছাড়া যেসব মন্ত্রী বা সংসদ সদস্য বিদ্রোহী প্রার্থীদের মদত দেবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। সেই ব্যাপারে সকল প্রার্থী খেয়াল রাখবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়কর রিটার্ন জমা নিতে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বিশেষ সেবা মাস। আজ থেকে 30 নভেম্বর পর্যন্ত 31টি কর অঞ্চলের 649 সার্কেলে নিরবচ্ছিন্নভাবে জমা দেওয়া যাবে রিটার্ন। করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় গত বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে আয়কর মেলা না করার সিদ্ধান্ত নেয় এনবিআর। তবে প্রতিটি সার্কেল অফিসে রিটার্ন জমা নেওয়ার বুথ করা হবে। রিটার্ন পূরণের জন্য প্রয়োজনীয় সেবার পাশাপাশি নতুন নিবন্ধনও নেওয়া হবে। এনবিআর জানিয়েছে এবার সরকারি কর্মকর্তাদের রিটার্ন দাখিলের জন্য 1 থেকে 14 নভেম্বর বাংলাদেশ সচিবালয় ও অফিসার্স ক্লাবে বুথ করা হবে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে 9 ও 10 নভেম্বর বিশেষ আয়োজন থাকবে। দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। নিষেধাজ্ঞা থাকলেও গোপনে সম্পত্তি বিক্রি করছে যুবক, গ্রাহকদের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা। হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ হয়ে গেল সাকিব আল হাসানের বিশ্বকাপ মিশন, সোহানের চোট নিয়েও শঙ্কা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথিসহ ফাইল গায়েবের ঘটনা তদন্তে 6 কর্মচারীকে সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে রোববার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ক্রাইম সিন ইউনিট। এদিকে নথি খোয়া যাওয়ার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের একটি কক্ষে 17টি নথি ক্যাবিনেটে রাখা হয়েছিল বুধবার। তবে বৃহস্পতিবার সেগুলো না পাওয়ায় শাহবাগ থানায় জিডি করে মন্ত্রণালয়। পরে ঘটনাস্থলে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। নথি চুরির তদন্তে জিজ্ঞাসাবাদও করছেন গোয়েন্দারা। ক্রয় ও সংগ্রহ শাখা 2-এর কম্পিউটার অপারেটর জোসেফ সর্দার ও আয়শা সিদ্দিকা সহ 6 জনকে নেওয়া হয় সিআইডি কার্যালয়ে। সিআইডির পুলিশ সুপার কামরুজ্জামান জানান, তদন্ত শেষ হলেই এ নিয়ে বিস্তারিত জানানো হবে। আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি, জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। এর আগে আয়শা জানান, এর আগেও সেই কক্ষ থেকে নথি হারিয়েছে। ডাক ফাইল ক্যাবিনেটে রাখছে, তো তখন দেখে যে আপনার ফাইল যে কটা ছিল সবই ছিল 17টা। তো বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় এসে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খোলার পর দেখা যায় ফাইলটা নাই, 17টা ফাইলই নেই। এর আগে হলো একটা ফাইল হারিয়েছিল আপনার, সেটা হলো আপনার লকডাউনে 8 তারিখে, আগস্ট মাসে 8 তারিখে একটা ফাইল হারিয়েছিল। সেটা হলো আপনার রাজশাহী মেডিকেলের অতিরিক্ত বাজেটের। গায়েব হওয়া নথির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে রয়েছে জানিয়ে স্বাস্থ্য শিক্ষা সচিব বলেন, ঘটনাটির তদন্তে মন্ত্রণালয় 4 সদস্যের কমিটি গঠন করেছে। প্রতিবেদন আসবে আগামী সপ্তাহে। তারা টেক আপ করেছে, তারা তদন্ত করছে, আমাদের অফিসাররা সার্বিক সহযোগিতা প্রদান করছে। এর মধ্যে আপনারা শুনেছেন যে আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। যে নথিগুলো খোয়া গেছে সেসব মন্ত্রণালয়ের ছোটখাটো ক্রয় সংক্রান্ত বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকলেও গোপনে সম্পত্তি বিক্রি করছে যুব কর্মসংস্থান সোসাইটি যুবক। পুলিশের খাতায় পলাতক যুবকের কর্মকর্তারা এর আগে 3 লাখ গ্রাহকের অন্তত 2,500 কোটি টাকা আত্মসাৎ করেন। গোপনে সম্পত্তি হাতবদল করায় ক্ষতিপূরণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন গ্রাহকেরা। গৃহশিক্ষক বিমল চন্দ্র তিল তিল করে জমানো 25 লাখ টাকা বিনিয়োগ করেন যুবক হাউজিংয়ে। জীবনের সব সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা তিনি। মেয়ে এইচএসসি পরীক্ষা দিবে, ছেলে ক্লাস 9-এ পড়ে, ওদের টিউশন ফি দিতে পারি না, ওদের ভাত খাওয়াতে পারি না, ডাল ভাতও খাওয়াতে পারি না, মানে অনাহারে অর্ধাহারে জীবন করছি। বংশী নদীর পাড়েই যুবক হাউজিং, শত শত একর জমি নিয়ে 2টি হাউজিং প্রতিষ্ঠিত করে যুবক সোসাইটি। অনিয়ম দুর্নীতির পর এসব সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু তা উপেক্ষা করে গোপনে সম্পত্তি বিক্রি করছে প্রতিষ্ঠানটি। পুরোটাকে যুবকে বিক্রি করতেছে।
এটা যুবকে বিক্রি করবেন না, যুবকের কিছু লোক আছে তারা বিক্রি করে। অভিযোগ ওঠে রফিকুল ইসলাম নামের স্থানীয় এক প্রভাবশালীর মাধ্যমে জমি বিক্রি করছে যুবক। তো যুবকের জায়গায় রফিকের দায়িত্ব, রফিকে বেচছে আর কি, যুবকের দায়িত্ব দিছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল। তার দাবি যুবক হাউজিং এর কর্তা ব্যক্তিরাই বিক্রি করছে সম্পত্তি। কারো জমি কিন্তু বিক্রি করতে পারবো না, আমি যুবকের কোনো ডাইরেক্টরও না, এমডি কোনো দায়িত্বই নাই, তাহলে এর তো আমার কোনো ভূমিকাই নাই। এলাকা হিসেবে বলছে যে রফিক ভাই আছে, রফিক ভাই আওয়ামী লীগের একজন আছে, তার দলিত কাজে লাগবে। যুবক হাউজিং এর মতো অর্ধশতাধিক প্রকল্পের তালিকা আছে ইন্ডিপেন্ডেন্ট নিউজের কাছে। যেসব সম্পত্তি একে একে গোপনে বিক্রি করছে যুবক। রাজধানীর রহমত মঞ্জিল পল্টনের 3 তলা বাড়িটিতে যুবকের কার্যালয় ছিল। কয়েক মাস আগে সেটিও বিক্রি হয়ে গেছে। যারা কিনেছে তারা বলছে সেটি যুবকের নয়, কিন্তু সাব রেজিস্ট্রার অফিসে কথা বলে দেখা যায় সেটির মালিকানা যুবকের। এই দলিলটি আমি আমার রেকর্ডের বালাম বইয়ের সাথে এই দলিলটির তুলনা করে এই দলিলটি যথাযথ এবং সঠিক হিসেবেই মনে করছি। এদিকে যুবকের কর্তা ব্যক্তিরা পলাতক থেকে যেমন গোপনে সম্পত্তি বিক্রি করছে, অন্যদিকে পল্টনের বিকে টাওয়ার সহ যুবকের অনেক সম্পদ চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে। যুবকের সম্পত্তি বেহাতের বিষয়টি স্বীকার করেছেন খোদ বাণিজ্য মন্ত্রী। তাদের প্রপার্টি কিন্তু আছে, এবং একটা বড় ব্যাপার বলেছিলাম সেই সময়ও, এই প্রপার্টিগুলো অনেকটাই দেখা যাচ্ছে যে বেদখল হয়ে আছে, কেউ সুবিধা নিচ্ছে, কেউ ভাড়া তুলে খাচ্ছে। তো সেইটাকে নিয়ে আসার জন্য এই পুরো ব্যাপারটা কিন্তু আদালতের কাছে আছে। যুবকের সম্পত্তি সরকারের তদারকি এনে ক্ষতিগ্রস্তদের টাকা সহজেই ফেরত দেওয়া সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধে কোনো সরকারি অ্যাকশন না হওয়ার কারণে টাকাগুলো বিভিন্ন জায়গায় বেহাত হয়ে যাইতেছে, এবং এই বেহাত যাতে না হয় আমরা এটার সুস্থ সমাধান চাই। যুবকের কাছে 3 লাখ গ্রাহক পাবেন 2,500 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির হিসেবে সংস্থাটির সম্পত্তি রয়েছে 10,000 কোটি টাকা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এ বিষয়ে আরও জানাতে এবার ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ডুবুরি দল তো সেখানে এসে পৌঁছেছে, উদ্ধার তৎপরতা এখনো শুরু হয়েছে কিনা এবং ফেরিটি পাওয়ার ব্যাপারে সম্ভাব্যতা কতটুকু, এ বিষয়ে তারা কিছু বলেছে কি? দেখুন, গতকাল বিআইডব্লিউটি এর মতিঝিল যে প্রধান কার্যালয় আছে সেখানে জেনুইন এন্টারপ্রাইজের যে কর্ণধার অর্থাৎ সিও আলহাজ বদিউল আলম, তার সাথে বিআইডব্লিউটি এর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের সাথে একটি দফায় দফায় বৈঠক হয়েছে। এই ফেরিটি তুলতে যে খরচ হবে সেই খরচ নিয়ে এই আলোচনাটা তাদের মধ্যে হয়েছে। আমি গতকাল কথা বলেছিলাম এই জেনুইন এন্টারপ্রাইজের যে কর্ণধার আলহাজ বদিউল আলমের সাথে। তিনি যেটা বলেছেন যে এই ফেরিটি তুলতে তাদের খরচ পড়বে যে 2 কোটি টাকার মতো। তো কিন্তু বিআইডব্লিউটি যা চেয়ারম্যান এছাড়া অন্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা 2 কোটি টাকা দিতে চাচ্ছেন না। তারা বলছেন যে আপনি কাজ শুরু করেন, এরপরে আমরা বিষয়টা দেখব, যে যা খরচ হয় খরচটা তারা বহন করবে। তো তাদের মৌখিক কথার উপরেই কিন্তু জেনুইন যে এন্টারপ্রাইজের যে কর্মকর্তারা আছেন তারা এই কাজটা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই হিসেবেই কিন্তু আমরা আজকে সকালে দেখেছি যে জেনুইন এন্টারপ্রাইজের যে ডুবুরি দল আছে সেই ডুবুরি দল 7 সদস্য কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আরও অনেকেই আছেন যারা এখানে আসবেন, তারা এখনো অন দ্য ওয়ে অর্থাৎ রয়েছেন, তারা আসতেছেন। তিনি যেটা বলেছেন, এখানে যে ডুবুরি দলের প্রধান আছেন আব্দুল রহমান, তিনি জানিয়েছেন যে তাদের প্রায় 50 জন শ্রমিক কাজ করবেন এই ফেরিটি তুলতে। এছাড়া তাদের যে উইন্স বার্জ আছে, অর্থাৎ এটি একটি বড় জাহাজ, সেই জাহাজের মাধ্যমে তাদের সকল ইকুইপমেন্ট আসতেছে, সেগুলো আসতে আরও 2 দিন সময় লাগবে। সব মিলে তারা এখন সার্ভে করবে, সার্ভে করার পরে হয়তো কাল থেকে বা পরশু থেকে এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের সব কেবল টিভি নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এই সময়ের মধ্যে সেট টপ বক্স না বসালে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকরা টেলিভিশন দেখতে সমস্যায় পড়বে বলেও জানান তথ্যমন্ত্রী। রোববার সচিবালয়ে
টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়েছে 30শে নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম নগরে কেবল লাইন ডিজিটাল করার। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহককে সেট টপ বক্স বসাতে হবে। মন্ত্রী জানান, সেট টপ বক্সের দাম 1200 থেকে 1500 টাকা। 12 থেকে 30 কিস্তিতে গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে বলা হয়েছে। প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30শে নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। তথ্যমন্ত্রী আরও জানান, ডিসেম্বরের মধ্যে বিভাগীয় শহর ও পুরাতন শহরগুলোতে কেবল লাইন ডিজিটাল করা হবে। ডিজিটাল না হওয়ায় সরকার প্রতি মাসে প্রায় 150 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান তিনি। এটি করলে পরে সবার জন্যই সুবিধা। গ্রাহকরা আরও ভালোভাবে টেলিভিশন দেখতে পাবেন। এখন অনেক সময় যে টেলিভিশনে অনেক সময় হেজি হয় বা নানা ধরনের অসুবিধা হয়, সেগুলো থাকবে না। দ্বিতীয়ত, এই ডিজিটাল না হওয়ার কারণে সরকার প্রতি মাসে 125 থেকে 150 কোটি টাকার মতো ভ্যাট যেটি সরকার ট্যাক্স পেত সেটি হারাচ্ছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য খসড়া তৈরি হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। ধন্যবাদ জানাই যে আপনারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত ডিটেইলড এরিয়া প্ল্যান ও ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন হলে ফ্ল্যাটের দাম 50% বাড়বে বলে দাবি করছে রিহ্যাব। তাই প্রস্তাবিত বিধিমালার বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে তারা। তবে ড্যাপের আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, বাসযোগ্য নগরী গড়তে ড্যাপের বিকল্প নেই। রাজধানী ঢাকা, প্রতি বর্গ কিলোমিটারে এখানে বাস প্রায় 44,000 মানুষের। বাড়তি এই চাপে বসবাস অযোগ্য শহরের তালিকায় আছে প্রথম দিকে। নেই পর্যাপ্ত খেলার মাঠ, চলাচলের রাস্তা বা বনায়ন। নিয়মনীতির পরোয়া না করেই উঠছে বহুতল ভবন। বাসযোগ্য শহর গড়তে ডিটেইলড এরিয়া প্ল্যান, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে চাইছে সরকার। নতুন আইনে 20 ফুট রাস্তার পাশে 5 কাঠা জমিতে 5 তলা বা 9000 বর্গ ফুটের বেশি করা যাবে না, যেখানে আগের নিয়মে করা যেত 8 তলা বা 13,500 বর্গ ফুট। আর এখানেই বিরোধিতা করছে রিহ্যাব। 1 বিঘা জমিতে আগে আমরা 82 থেকে 90,000 স্কোয়ার ফিট পর্যন্ত বিল্ড করতে পারতাম অ্যাকর্ডিং টু দ্য উইডথ অফ দ্য রোড, কিন্তু এখন সেখানে সেটা নেমে আসবে 50,000 স্কোয়ার ফিট। তার মানে অলমোস্ট 48%-এর মতো কমে আসবে। প্রস্তাবিত এই আইন পাশ হলে সিরামিক, টাইলস, ইটসহ আবাসন শিল্প সংশ্লিষ্ট 269টি শিল্পে ধস নামবে দাবি করে রিহ্যাব বলছে, এতে রাজধানীতে ফ্ল্যাটের দাম 1.5 গুণ হয়ে যাবে। আমার দাপ্তরিক ব্যয়, আমার প্রশাসনিক ব্যয় যেগুলো আছে, এগুলো মোটামুটি প্রজেক্ট ওয়াইজ একটা প্রজেক্টে মোটামুটি কনস্ট্যান্ট। তো সেগুলোকে যখন আমরা স্কোয়ার ফিটে ভাগ করে আমাদের কস্টিং প্রাইসটাকে বের করতে যাই, তাতে আমাদের প্রায় 50% হয়ে যেতে। তবে ড্যাপ রিভিউ কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম মনে করেন, বসবাসের জন্য আগে চাই রাস্তা, খেলার মাঠ সহ সব নাগরিক সুবিধা। তাই এলাকাভিত্তিক জনঘনত্ব ও যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করেই ভবনের উচ্চতা নির্ধারণ হবে। থাকার জায়গা যেমনি লাগবে, চলাচলের জায়গা লাগবে, হাসপাতালের জন্য জায়গা লাগবে, শপিং মলের জন্য জায়গা লাগবে, খেলার মাঠ লাগবে, আর পরিবেশ সংরক্ষণের জন্য গাছ এবং পানির জন্য জায়গা লাগবে। এগুলা যদি বিবেচনা না করে শুধু থাকার জন্য জায়গা করা হয়, তাহলে তো আপনি ঢাকা শহরকে বসবাসযোগ্য নগরী বলতে পারবেন না। বাসযোগ্য, দৃষ্টিনন্দন ও আধুনিক ঢাকা করতে ড্যাপের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ড্যাপ রিভিউ কমিটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহু চিঠি চালাচালির পরও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে কাজ করতে পারছেন না কাস্টমস কর্মকর্তারা। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালেও রাখা হয়নি নিরাপত্তা যন্ত্র বসানোর পর্যাপ্ত জায়গা। ফলে শুল্ক ফাঁকি, অর্থ পাচার, চোরাচালান সহ নানা অপরাধের ঝুঁকি দেখছেন কাস্টমস কর্মকর্তারা। আইন অনুযায়ী বিমানবন্দরে অর্থ পাচার, শুল্ক ফাঁকি, নিষিদ্ধ পণ্যের আমদানি রপ্তানি ঠেকানোর দায়িত্ব এনবিআরের কাস্টম বিভাগের। তাই বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি এখানে দায়িত্ব পালন করে কাস্টম হাউস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এজন্য আগমন, বহির্গমন ও আমদানি কার্গো ভিলেজে স্ক্যানার, অফিস সহ নানা সুবিধা আছে তাদের।
তবে রপ্তানি কার্গো ভিলেজের চিত্র ভিন্ন। এখানে চোরাচালান বন্ধে কাস্টম হাউসের কোনো স্ক্যানার নেই, ফলে হাজার হাজার রপ্তানি পণ্যের এসব কার্টনে কি যাচ্ছে তা জানতে পারছেন না কর্মকর্তারা। যদিও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি বড় স্ক্যানার রয়েছে, কিন্তু এর নিয়ন্ত্রণ কক্ষে কাস্টমস কর্মকর্তাদের ঢুকতে দেয়া হয় না। এ বিষয়ে সিভিল এভিয়েশনকে বহুবার চিঠি দিয়েও সুরাহা হয়নি। সিভিল এভিয়েশন অথরিটি তারাও সরকারি কর্তৃপক্ষ, আমরাও সরকারি কর্তৃপক্ষ। আমাদের উদ্দেশ্য এক, আমাদের সবার উদ্দেশ্য এক, জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। তবে সেখানে তাদের কিছু অতিরিক্ত ফ্যাসিলিটিস আছে, তারা দীর্ঘদিন সেখানে ইনভেস্টমেন্ট করে তারা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। তাদেরকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, এবং এটার কারণ অন্য কিছু না, এর পিছনে কিছু সংঘবদ্ধ দল বা লোক থাকে যারা দিনকে দিন এখান থেকে নানা রকমের স্মাগলিং করে, এখান থেকে ফলস রপ্তানিগুলোতে সাহায্য করে। শাহজালালে 2,30,000 বর্গমিটার এলাকায় নির্মাণ হচ্ছে নতুন টার্মিনাল, খরচ প্রায় 21,000 কোটি টাকা। কিন্তু এতে অন্তর্ভুক্ত নেই নিরাপত্তা তল্লাশির জন্য স্ক্যানার কেনার বিষয়টি। কাস্টম হাউসের হিসাবে এই টার্মিনালে বিভিন্ন ধরনের 37টি স্ক্যানার প্রয়োজন। শুধু তাই নয়, আগমনীতে কাস্টম অবকাঠামোর জন্য জায়গা রাখা হলেও বহির্গমনে রাখা হয়নি। অ্যান্টি স্মাগলিং এর করার জন্য আমরা ওখানে মেশিন বসাইতে হবে, আমাদের এগুলোর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলছি যে এগুলোতে এই ফ্যাসিলিটিগুলো এনশিওর করতে হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও বক্তব্য দেননি সিভিল এভিয়েশন কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বেড়েছে এই ধরনের রোগের প্রকোপ। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। কিছুদিন ধরেই এমন ভিড় লক্ষ্মীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে। হাসপাতালে আসা রোগীর একটা বড় অংশই শিশু। দৈনিক গড়ে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত অন্তত 500 শিশু চিকিৎসা নিচ্ছে। শিশু ওয়ার্ডেও বেড়েছে ভর্তি রোগীর সংখ্যা। দৈনিক গড়ে ভর্তি হচ্ছে কমপক্ষে 35 জন। 15 বেডের বিপরীতে রোগী থাকছে 150-র বেশি। প্রতি বেডে 3 শিশুকে রাখার পরও অনেককে থাকতে হচ্ছে বারান্দায়। সিট পাইতেছি না, চিকিৎসা পাইতেছি না, তাদের কোনো সহজে পাইতেছি না। 5-10 জন রোগী হচ্ছে, রোগী ফ্লোরিং করতেছে, আসলে আমরা অনেক কষ্ট পাইতেছি। পর্যাপ্ত লোকবল না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হিমশিম তো খাচ্ছি, মানে অনেক বেশি খাচ্ছি। এখন যেহেতু শীতের প্রকোপটা বেশি, আমাদের 4 বেলার ইনজেকশন অনেক বেড়ে যাচ্ছে, আর সাথে নেবুলাইজ করা। চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া বাড়ছে। এই অবস্থায় সতর্ক থাকার বিকল্প দেখছেন না তারা। ডায়রিয়া কিন্তু মারাত্মক ডিহাইড্রেশন নেই, তাদেরকে আমরা বাসায় যদি স্যালাইন জিঙ্ক খাওয়াই তাহলে চিকিৎসা সম্ভব, আতঙ্কিত কোনো কারণ নেই। এবং যাদের ক্ষেত্রে এই সময় একটু বাচ্চাদেরকে একটু সতর্ক রাখা দরকার আছে। মাঠ পর্যায়ে দেখাশোনা করে তাদের দিয়ে আমরা এগুলো মনিটর করছি, এবং যাতে করে মারা তাদের বাচ্চাদেরকে সঠিকভাবে রাখে, ঠান্ডা গরম না লাগায় বা তাদের পরিচর্যা ভালোভাবে করে। কেবল সদর হাসপাতাল নয়, শিশু রোগী বেড়েছে কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, শীতকাল তো আসন্ন, তো এই মুহূর্তে শিশুদের নিউমোনিয়া থেকে বাঁচাতে সতর্কতার কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? আসলে গত কয়েকদিন ধরে রাজ্যে ঠান্ডা থেকে গরম, এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে লক্ষ্মীপুরে কিন্তু ইতিমধ্যে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং সেটা দিন দিনে বাড়ছে। তো আমরা গত এক সপ্তাহে যে লক্ষ্মীপুরে যে শুধু সদর হাসপাতালে 1000 শিশু যা আক্রান্ত তারা চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে গড়ে প্রতিদিনে 120 থেকে 150 রোগী তারা হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। এর বাইরে কিন্তু গড়ে 30 থেকে 35 জন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে, কিন্তু ভর্তি হয়ে। তো আমরা যদি এখন দেখাতে চাই, আমি লক্ষ্মীপুর যে শিশু ওয়ার্ডে রয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের, এই ওয়ার্ডে কিন্তু 15টি বেড রয়েছে। এই 15টি বেডের অনুকূলে কিন্তু প্রায় 80 থেকে 100 অর্থাৎ 10 জন রোগী ভর্তি হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু রোগীরা ভর্তি হচ্ছে। এর বাইরে একটা সিডে প্রায় যে 3-4টা বাচ্চা কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন শীত সংক্রমণের কারণে থাকার কারণে। এর বাইরে কিন্তু বারিন্দাও
গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। আসলে মূলত হলো শীত সংকলনের কারণে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি যে যদি জনবল সংকট যে পূরণ করা হয় তাহলে চিকিৎসার যে কার্যক্রম সেটি কিন্তু আরো বাড়ানো যাবে, তারপরে তারা সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন এমনকি বলা হচ্ছে। কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার সদর হাসপাতালে যে যিনি শিশু বিশেষজ্ঞ রয়েছেন ডাক্তার ইসমাইল হাসান, তিনি জানিয়েছেন যে গরম এবং ঠান্ডা যেন শিশুদের থেকে দূরে রাখা যায়, তাহলে কিন্তু বাচ্চারা তারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এর বাইরে যদি বাচ্চাদের যদি যে নিউমোনিয়া বা ডায়রিয়া আক্রান্ত দেখা যায় সাথে সাথে যেন হাসপাতালে তারা ভর্তি করা হয় এবং বাচ্চাদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন অভিভাবকদের। এর বাইরে কিন্তু আমরা সিভিল সার্জন ডক্টর আব্দুল গাফফারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে প্রতিটি হাসপাতালে তারা একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে যেন যে কোনো ধরনের যদি ডায়রিয়া বা নিউমোনিয়া বাড়ে যেন সাথে সাথে ট্রিটমেন্ট দিতে পারে বা ব্যবস্থা নিতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। এর বাইরে কিন্তু আমরা অনেক রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি অভিযোগ করেছেন যে আসলে যে ধরনের চিকিৎসা পাওয়ার কথা এই ধরনের চিকিৎসা তারা পাচ্ছেন না, ওষুধও একদম কম দেওয়া হচ্ছে। এতে করে আর এই এক শীতের 2-3টা বাচ্চা থাকার কারণে যে রোগী যারা আসছেন তাদের যে স্বজনরা রয়েছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তো আসলে এই যে দিন দিনে কিন্তু এই যখন শীত বাড়বে কিন্তু ডায়রিয়ার প্রকোপ সেটি বাড়বে, এমনকি এখানকার চিকিৎসকরা বলছেন। তো সবার একটি দাবি যেন আব্বাস, আপনি এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা 30 কিলোমিটার সড়কে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের। আর কিছু অংশ দেবে যাওয়ায় মাঝে মাঝে তৈরি হয় তীব্র যানজট। দেখে মনে হবে প্রত্যন্ত অঞ্চলের কোনো কাঁচা সড়ক, তবে বাস্তবে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের দৃশ্য এটি। খানাখন্দে ভরা রাস্তা, কোথাও আবার উঠে গেছে বিটুমিন। ভঙ্গুর সড়কে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। সড়কটি দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় চালক আর যাত্রীদের। 30 মিনিটের এই পথ পাড়ি দিতে সময় লাগে 2 ঘন্টা। দুর্ভোগ কমাতে সড়কে কখনো কখনো করা হয় জোড়াতালির কাজ, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এই রাস্তাটার কাজ এ যাবৎ মনে হয় অন্তত 20 বার হয়েছে, কিন্তু এরপরেও এই রাস্তার দুর্ভোগ আমাদের যাচ্ছে না। 1 বছরে যদি 3 বার রোড করে তাহলে এই রোড তাহলে সরকার কত টাকা দিচ্ছে? ভাঙলে লামসাম কিছু দিয়ে রোডটা মেরামত করে, এই জন্যই রোডটা এখন বর্তমানে এই অবস্থা। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন মানুষের দুর্ভোগ কমাতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। টেন্ডারের কাজ শুরু হয়ে গেলে এই সড়কটা আরও প্রশস্ত হবে এবং এই সড়কটা নতুন করে রিকনস্ট্রাকশন করা হলে আশা করি এই সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে। মহাসড়কের এমন বেহাল অবস্থার জন্য অবৈধ বালুবাহী ড্রাম ট্রাককে দুষছেন স্থানীয় সংসদ সদস্য। প্রধান কারণ হচ্ছে পাশে পদ্মার থেকে বালু ব্যবসায়ীরা বালু তুলে, ভেজা বালু খুব ভারী ট্রাক নিয়ে এই সড়কে চলাচল করে রাস্তাটা ধ্বংস করেছে। স্থানীয়রা বলছেন এই সড়কে যে পরিমাণ ভারী যানবাহন চলাচল করে সেই ভার বহনের ক্ষমতা সড়কের নেই, তাই বারবার অর্থ অপচয় না করে টেকসই সড়ক নির্মাণের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ট্যুরিস্ট বাস। স্বল্প সময়ে কম খরচে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ট্যুরিস্ট বাসে ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করছেন পর্যটকরা। জেলার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও পর্যটক বান্ধব করতে এই উদ্যোগ, বলছেন সংশ্লিষ্টরা। চা বাগান, পাহাড়, হাওর, নদী, ঝর্ণা কিংবা প্রাণ বৈচিত্র্যের সমৃদ্ধ এক জনপদ মৌলভীবাজার। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকরা প্রতিদিনই ছুটে আসছেন, কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন পর্যটকরা। জেলাকে আরও পর্যটক বান্ধব করতে প্রশাসনের উদ্যোগে চালু হলো ট্যুরিস্ট বাস। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গলের চা বাগান, মাধবকুণ্ড ঝর্ণা ও হাকালুকি হাওরে চলছে এই ট্যুরিস্ট বাস। এসব বাসে দল বেঁধে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। এতে সময়, অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি বাড়বে পর্যটকদের সুবিধাও। 2-3টা পর দিন গিয়ে যেতে হয়,
আপনাদের এই বাসের মাধ্যমে আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি স্পটে। যারা শহরে বসবাস করে নিজ উদ্যোগে আসতে পারে না, কিন্তু সরকারি উদ্যোগ নেওয়ার কারণে আসতে পারবে এখন কম টাকায়। শুক্র ও শনিবার শ্রীমঙ্গল ও বড়লেখা থেকে বাস দুটি চলাচল করছে। প্যাকেজ অনুযায়ী 300 থেকে 450 টাকায় জেলার প্রধান দর্শনীয় স্থানগুলো দেখতে পাচ্ছেন পর্যটকরা। অনেকে আছে যে ঢাকা থেকে আসে, সিলেট চাকরি করে অনেক দিন হয়েছে যে যাইতে পারে না, কিন্তু আমাদের এই বাসটা চালু করায় তারা খুব ইন্টারেস্ট এবং আমাদের বারবার ফোন দিতেছে, টিকিট বুকিং করতেছে এবং আমাদের সামনের সপ্তাহে টিকিট অলরেডি সব বুক। জেলা প্রশাসক জানান, পর্যটনকে সমৃদ্ধ ও আকর্ষণীয় করতেই ট্যুরিস্ট বাস চালু হয়েছে। চাহিদা বিবেচনায় বাসের সংখ্যা বাড়ানো হবে। মৌলভীবাজার জেলার যে যত আকর্ষণীয় যে জায়গাগুলো আছে এটিকে আমরা সারা দেশের মধ্যে আরো বেশি রকমের পরিচিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। মৌলভীবাজারের সাথে সিলেট বিভাগের অন্যান্য দর্শনীয় স্থানে ভ্রমণ সহজ করতে আগামীতেও জেলার বাইরে বাস চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রভাব ফেলতে না পারায় ম্যাচও হারতে হচ্ছে বাংলাদেশকে। আরব আমিরাতে সুবিধাজনক কন্ডিশন পেয়েও কাটার স্লোয়ারে অনুজ্জ্বল ফিজ। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সাথে বাকি 2 ম্যাচে সফল হতে এই বাঁ হাতির সেরাটা দরকার টাইগারদের। লেগ স্ট্যাম্পে পায়ের কাছে ফুলটস, হালকা ফ্লিকে হোল্ডারে ছক্কা, পরেরটা ছিল স্লটে, ওটাও বাউন্ডারি ছাড়া। শেষ বলও একই জায়গায়, পোলার্ডের পাওয়ার হিটিংয়ে একই পরিণতি। 19 রানের ওই ওভারে মুস্তাফিজ অপ্রিয় হয়েছেন সমর্থকদের কাছে, অথচ তার স্থান হবার কথা সবার ওপরে। আমিরাতের কন্ডিশনে তাকেই তো ধরা হয়েছিল টাইগারদের ট্রাম্প কার্ড। ইনিংসের শুরু, মাঝে কিংবা স্লগ ওভার সবখানেই ফিট মুস্তাফিজ, সেটা এই বিশ্বকাপে খাটেনি এক্কেবারে। লাইন লেন্থের অবস্থা বেগতিক মনে হয়েছে, সঙ্গে কাটার স্লোয়ারও সহজেই পার করেছে প্রতিপক্ষ। পাপুয়া নিউগিনির পর মূল পর্বে শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচে উইকেট পাননি। উইন্ডিজের সাথে জোড়া শিকারের প্রভাব শেষ হয়ে যায় খরচে শেষ ওভারে। সব মিলিয়ে বিশ্বকাপ মিশনে সাদামাটা কাটার মাস্টার। 10 ছক্কা হজমে লজ্জার রেকর্ডও গড়েছেন এরই মধ্যে। বোলিং বিশ্লেষণে যাওয়া যাক। স্লগ ওভারে ফিজের ভোগান্তি চরমে, বাংলাদেশও ভুগেছে। যে 3 ম্যাচে 4 ওভার কোটা পূর্ণ করেছেন, সেখানে পরের 2 ওভারে মুস্তাফিজের গড় ইকোনমি 12.5, অথচ প্রথম 2 ওভারে সব মিলিয়ে সেটা 17 নিচে। হ্যাট্রিক হারে ভেঙেছে সেমি স্বপ্ন, এখন মান বাঁচানোই দায়। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ, ওদের সাথে ভালো কিছু করতে মুস্তাফিজের জ্বলে ওঠা জরুরি। ফিজ পারবেন কি? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুবাই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে ভারত। 111 রানের টার্গেটে 33 বল বাকি থাকতেই 8 উইকেটের বড় জয় কিউইদের। টানা 2 পরাজয়ে সেমিফাইনালের হিসেব কঠিন হলো টিম ইন্ডিয়ার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল ভারত। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে ঈশান কিষানকে পাঠিয়ে কোনো লাভ হয়নি। তৃতীয় ওভারেই ফেরেন কিষান। জীবন পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত শর্মা। রাহুল রোহিতের পর কোহলি পান্টরাও হতাশ করেছেন। নিয়মিত উইকেট হারিয়ে মন্থর হয়েছে রানের গতি। শেষ দিকে হার্দিক পান্ডিয়া 23 আর রবীন্দ্র জাদেজার 26 রানে 100 পার করে ভারত। বোল্টের শিকার 3 উইকেট। ছোট টার্গেটে গাপটিল মিচেলের উদ্বোধনী জুটিতে আসে 24 রান। 20 রান করে আউট হন গাপটিল। মিচেলের 49 আর উইলিয়ামসনের অপরাজিত 33 রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপস। টি-20 বিশ্বকাপে আজ একটাই ম্যাচ। গ্রুপ 1-এ ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। শারজায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। টানা 3 ম্যাচ জিতে শীর্ষে ইংল্যান্ড। উইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় উজ্জীবিত মর্গানের দল। ব্যাটিং বোলিংয়ের ভারসাম্যপূর্ণ ইংল্যান্ডকে রুখে দেয়া কঠিন। বাংলাদেশকে হারিয়ে মূল পর্ব শুরু করলেও পরের 2 ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। সেমির লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সানাকাদের। দু দলেই আসতে পারে পরিবর্তন। মিলসকে বিশ্রাম দিয়ে উঠকে খেলাতে পারে ইংল্যান্ড। শারজার কন্ডিশন বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে লঙ্কানরা। সেক্ষেত্রে লাহিরু কুমারের বদলে খেলবেন আকিলা। অন্যদিকে আবিষ্কার জায়গায় আসবেন ধনঞ্জয় ডি সিলভা। উজবেকিস্তানের আধিপত্যে শেষ হলো বঙ্গবন্ধু সাউথ সেন্ট্রাল এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। 6 জাতির এই আসরে বাংলাদেশের অবস্থান তৃতীয়। অতীতের ধারা ভেঙে নিয়মিত আন্তর্জাতিক আসর আয়োজনের আশ্বাস ফেডারেশনের। পদকজয়ীদের সেলফি তোলার হিড়িক দেখে মনে হবে উজবেকিস্তানের ফটো সেশন। হবেই না কেন, 22টির মধ্যে 19টি স্বর্ণ পদকই যে তাদের অ্যাকাউন্টে। রৌপ্য ব্রোঞ্জ মিলে মোট 38টি পদক জিতেছে ওরা।
1 রৌপ্য 3 ব্রোঞ্জ নিয়ে 6 দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশ। তাতেই সফল আয়োজনের স্বস্তি ফেডারেশন কর্তাদের কণ্ঠে। তবে শুধু সফল আয়োজনই নয়, এখন থেকে পারফরমেন্সেও গুরুত্ব দেবার তাগিদ ক্রীড়া প্রতিমন্ত্রীর। পরিকল্পনার অভাব আছে। আমার যে সকল ফেডারেশনগুলো হঠাৎ করে আমি দেখি যে অনেক ফেডারেশন আছে হঠাৎ করে কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজন করে ফেলে। এই জিমন্যাস্টিককে ভালো করতে হলে আমাদের শিশু বয়স থেকেই কিন্তু এটা চর্চা শুরু করতে হবে। বরাবর আশা করেছিলাম যে আমাদের জুনিয়র অ্যাথলেটরা ভালো করবে, সেখানে রাজীব চাকমা অসম্ভব ভালো করেছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব নিয়ে আক্ষেপ উঠে এসেছে। অতীতের ধারা ভেঙে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের তাগিদ জিমন্যাস্টদের। ভালো ফ্যাসিলিটি নেই, ভালো অ্যাপারাটাস নেই, তার কারণে আমরা এই পর্যন্ত এত দূর আমাদের যদি সুযোগ সুবিধা বেশি দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশের জন্য পদক আনতে পারবো। সঠিক পরিচর্যা পেলে এদেশের জিমন্যাস্টরাও ভালো করতে পারে, প্রত্যাশা অতিথিদের। পদক জিতে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের ছেলে মেয়েদের খেলা দেখলাম, ওদের ট্যালেন্ট আছে, দরকার শুধু উপযুক্ত প্রশিক্ষণের। শুধু সাউথ এশিয়ায় নয়, এশিয়ার বড় বড় আন্তর্জাতিক আসর ঢাকায় আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। এ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে ফেব্রুয়ারির এফআইজির সভায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় 2 ম্যাচ ড্রয়ের পর জয় পেয়ে আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল বাতিসকে হারিয়েছে 3-0 গোলে। সেরিয়াতে উদিনেসের বিপক্ষে জিতেছে ইন্টার মিলান। বেতিসের বিপক্ষে জয় পেতে ম্যাচের শুরু থেকে দাপট ধরে রাখে আতলেতিকো। 26 মিনিটে কারাসোকোর গোলে লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে সফরকারী দলের পেনজেলার ভুলে ব্যবধান দ্বিগুণ হয় আতলেতির। 80 মিনিটে বাম্পায়ের শটে স্কোর লাইন 3-0 করেন ফেলিক্স। জয় 22 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ সিমিওনির দল। অন্যদিকে সেরিয়াতে উদিনেসকে 2-0 গোলে হারিয়েছে ইন্টার মিলান। জোড়া গোলে জয়ের নায়ক জোয়াকুইন কোরেয়া। অপর ম্যাচে রোমাকে 2-1 গোলে পরাজিত করেছে এসি মিলান। লিগে 150তম গোল করে দলকে লিড এনে দেয় ইব্রাহিমোভিচ। জয়ে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ মিলান। মৃতদের জন্য রয়েছে উৎসবের আয়োজন। ল্যাটিন আমেরিকা জুড়ে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যে পালিত হয় এই ডে অফ দ্য ডেড। কবরের সাহিত্য প্রিয়জনকে স্মরণের এই উৎসবের প্রস্তুতি চলছে পুরো দমে। 31 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। দিবসের নাম ডে অফ দ্য ডেড, অর্থাৎ মৃতদের উৎসব। লাতিন আমেরিকায় এই উৎসবের ব্যাপ্তি 3 দিনের। মৃত প্রিয়জনকে স্মরণ করতেই এত সব আয়োজন। দিবসের ধারণা হলো উৎসবের দিনগুলোতে মৃত স্বজনদের কাছে যাওয়া যায়, কবরে বসে স্বজনের সঙ্গেই ভাগাভাগি করে নেওয়া যায় সবকিছু। এবছর ডে অফ দ্য ডেড উৎসবে করোনায় প্রাণ হারানো স্বজনদের স্মরণ করছেন মেক্সিকোর মানুষ। মেক্সিকো সিটির 63টি স্থানে মৃতদের স্মরণের আয়োজন করেছে নগর কর্তৃপক্ষ। করোনা মহামারী আমাদের অনেক কাছের মানুষকে ছিনিয়ে নিয়েছে। অনেকেই আছেন যারা শেষ সময় স্বজনের পাশেও থাকতে পারেননি। তাদের কথা বিবেচনা করেই এই আয়োজন। মৃত্যুকে ভয় নয়, বরং জীবনকে আরো সুন্দর করে উপভোগ করার বার্তা নিয়ে আসে এই উৎসব। প্রিয় মানুষগুলো যেসব খাবার পছন্দ করত, সেই খাবারগুলোই এদিন টেবিলে সাজানো হয় তাদেরকে মনে করে। একজন মেক্সিকান হিসেবে এই দিন আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। মৃতদের এভাবে স্মরণ করার রীতি মেক্সিকানরা 3000 বছর ধরে লালন করে আসছে। কাগজে তৈরি নানা শিল্পকর্মের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকের জাঁকজমকও চোখে পড়ে মৃতদের উৎসবে। অনেকের মুখমণ্ডলে দেখা যায় বিচিত্র সব আঁকিবুকি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।